আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে একটু ইতস্ত বোধ হচ্ছে আজকে 1 বছর পরে। তারপরেও যেহেতু আপনাদের সামনে পেয়েছি, 2-4 লাইন বলা আমাদের জন্য বাঞ্ছনীয়। আমি আমাদের অনেক সিনিয়র সহকর্মীকে এখানে দেখছি, আবার অনেকে দেখছিলেন যারা আপনাদের সব সময় আন্দোলনের সময় সাপোর্ট দিয়েছেন। এই ধরনের অনেক সংবাদকর্মীকে এই মুহূর্তে দেখছিলেন। যাই হোক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যারা উপস্থিত, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা আমার বড় বন্ধু আছে এখানে, সকলের আমার সালাম শুভেচ্ছা। আমি সান্দিপ, আমি কাজ করি সময় সহযোগিতা। আর আজকের পত্রিকায় আপনারা হয়তো জানেন যে জুলাই যে আন্দোলন ছিল, সে আন্দোলনের শুরু থেকে জাতীয় যে পত্রিকাগুলো ছিল তার মধ্যে নেত্র নিউজ এবং আজকের পত্রিকা, এই দুইটা পত্রিকায় একটু এমন প্রিন্ট মিডিয়া ছিল যারা মাথা নত করেনি আর কিছু পাও ভাবেনি। আজকে আমার পরিচয় দিতে যে এই মুহূর্তে এই দিনে দাঁড়িয়ে একটা কথা বলতেই হয়, আমার সহকর্মী, আমার খুব কাছের সহকর্মী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমার এতই শ্রদ্ধেয় যে আমি তাকে সহকর্মী হওয়া সত্ত্বেও শিক্ষক করে দিতাম, বিভূরঞ্জন দা আজকে মারা গেছে গতকালকে। আপনারা জানেন যে তিনি আমাদের মাঝে নেই। আপনারা কি জানেন কেন তিনি আত্মহত্যা করেছেন? কেন তার লাশ মেঘনায় পাওয়া গেল? হয়তো এখানে উপস্থিত অনেকে সেই কথা আমরা ভাবি। আমি শুনছিলাম আপনারা বক্তব্য দিচ্ছিলেন, কারো কণ্ঠ অত্যন্ত বিনয়ের সাথে, কারো কণ্ঠ অত্যন্ত রাগান্বিত ভাবে, উদ্রতার সাথে। আমার সুভাই আব্বা চাচা এখানে আছেন, যেদিন সুভাই আহত হয়, চাচার মনে আছে কিনা, হয়তো তার বাড়ি পাড়াটা প্রথম সংবাদ করবে আমি প্রথম সেই ব্যক্তি যে কাঠপুরের মধ্যে তার বাড়িতে গেছিলাম যখন জুলাই আন্দোলন সম্পর্কে আজকে সুভাইয়ের আব্বা জানতেন না, যখন জুলাই আন্দোলন সম্পর্কে আজকে সুভাইয়ের আব্বা আমাদেরকে বলেননি। আমি সেই তখনকার। আজকে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলতেই হয়। আপনারা আমাদের আগে ছোট ভাই ভালো দাম কথা বলেছে, বলে গেল ডিসি অফিসের কথা, সরকারি বিভিন্ন জায়গায় আপনাদের সার্বজনীন অংশগ্রহণ করার কথা আপনারা করেন, আমাদের আপত্তি নেই। আমাদের কখনো আপত্তি ছিল না আমাদের থেকে বয়সে কারো কম বয়স, তার মধ্যে থেকে ভালো কোনো আইডিয়া, ভালো কোনো কথা বেরিয়ে এসছে, আমরা সেটাকে শুধুমাত্র তার কম বয়স হওয়ার কারণে কম গুরুত্ব দিয়েছি। এরকম দৃষ্টিভঙ্গি কখনোই আমাদের সংবাদকর্মীতে ছিল। এই প্রেস ক্লাবের আমি সদস্য, অনেক উন্নয় বিনয় অভিযোগ মনোপূর্ণতা আমাদের মধ্যে আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সকল সাংবাদিক মেধার গুরুত্ব দেন, সবসময় মেধার গুরুত্ব দিয়েছেন। যে মেধা নিয়ে আপনারা রাজপথে নেমেছিলেন, যে মেধা নিয়ে আপনাদের হয়ে দেশের হাজার হাজার লাখ লাখ মানুষ নেমেছে, সেই মেধার গুরুত্ব কি আপনারা দিতে পারছেন? আপনারা কি একবার খোঁজ নিয়েছেন এই যে চুয়াডাঙ্গা জেলা যে সংবাদকর্মীরা কাজ করেছেন, সেই সংবাদকর্মীরা যে সংবাদ উপস্থাপন করেছেন, তার জন্য ওই সময় কার কার চাপ এসেছিল, কে কে হামলার শিকার হয়েছে, কার কার ক্যামেরা ভাঙা হয়েছে, কে কে আহত হয়েছে, তাদের গল্পগুলো একবার শুনি। প্রকাশ করার দরকার নেই, মুখে বলার দরকার নেই। আপনারা যে 46 জন আহত হলেন তাদের কথা শোনার জন্য আমরা তো ছিলাম, আমরা তো গেছি, আমরা তো তাদের কথা বলেছি। আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন বলতে পারবেন দাঁড়িয়ে যে আমি নেতৃত্ব দিচ্ছি চুয়াডাঙ্গা, আমি আপনাদের সাথে এই গল্প নিয়ে আলাপ করেছি, আমি এই সামনে আপনাকে দিয়েছি? আমার মনে হয় কেউ বলতে পারবেন। যদি বলতে পারতেন আমার কাছে অন্তত কেউ একজন আশা করা ছিল, কেউ আসেনি। এটা অত্যন্ত দুঃখের একটা কথা। কি ক্ষিপ্ততা তৈরি করবেন না, বিনয়ী হন সেখানে। একজন সরকারি কলেজের প্রিন্সিপাল আমাকে বলছে যে এই বৈষম্যবিরোধী আন্দোলনের পরে একজন ছাত্র নেতা ছাত্র প্রতিনিধি এসে তাকে বলেছে যে আমার ডিসি পাশে বসিয়ে মিটিং করে, আপনি কে যে দাওয়াত দেন না। তা আমি সেই প্রিন্সিপাল স্যারের যে চাকরির বয়স আমার বয়সের থেকেও তা বেশি, আমি মনে মনে স্যারের পায়ে সালাম করলাম আর মুখে বললাম যে স্যার ধৈর্য ধরেন। এক ক্ষিপ্ততা তৈরি করেছিল হাসিনা, তার পতন আমরাই করেছি, জনগণের সমর্থন না থেকে তার পতন সম্ভব হয়নি। আর দ্বিতীয় ক্ষিপ্ত যদি কেউ তৈরি করে ক্ষিপ্ততা, সেটা যে রাজনৈতিক দলই হোক। আপনি রাখি বলবো, আমি রাকিবের বক্তব্যটাই ধৈর্য ধরে শুনলাম। রাকি বলল 1952 সালে মহান ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে গণঅভ্যুত্থান আমরা করেছি। আমরা জানি, আমরা এও করেছি, আমরা বঙ্গবন্ধুর কথা বলেছি,
আমরা 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছে সেই সিপাহী বিদ্রোহের কথা বলেছি, সেই সিপাহী বিদ্রোহের পেছনে কি কারণ ছিল সেটাও আমরা বলেছি। মনে রাখবেন, ক্ষিপ্ততা তৈরি করলে বাংলাদেশের জনগণ, বাঙালি জাতি কখনো কাউকে ছাড় দিই, কখনো দমে থাকেনি। ক্ষিপ্ততা সব সময় একবার না একবার ধৈর্যের বাঁধ ভেঙে দাঁড়িয়েছে। আপনারা এমন ক্ষিপ্ততা তৈরি করবেন না যাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রিয় উপস্থিতি, 46 জন টাকা পেয়েছেন আপনারা, কেউ কেউ বললেন এখানে, ভালো কথা, টাকা তো পেতেই পারে। বুক পেতে দাঁড়িয়েছে সে কেন পাবে না? কিন্তু যে দাঁড়ায়নি সে কেন পাবে? যে আন্দোলনে ছিল না সে কেন পাবে? যে পাবে, যে যোগ্য, তা তো পাওয়ার কথা। আমরা কখনো বলিনি যে সে তার পাওয়ার কথা নয়। আমি জানি যাচাই বাছাই করতে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমার মধ্যে, যাচাই বাছাই করতে যে আমাকে বিরূপ ভাবে হেনস্থা করা হয়েছে, আমি প্রকাশ্যে বলিনি। অথচ আপনারা অনুমতি দেন যে 46 জন তারা ছিল, তারা কোথায় কোথায় আন্দোলন করেছে তারা বলুন গণমাধ্যমের সামনে এসে। বারবার আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের নিয়েই কথা তোলা হচ্ছে, আপনারা চুপচাপ আছেন, নিশ্চয়ই আপনাদের দোষ আছে। আমি তো চুপচাপ থাকতাম না, অন্ততপক্ষে ফেসবুকে একটা পোস্ট দিলেও দিতাম। আপনারা কেন দিচ্ছেন না? যে 46 জনের কথা বারবার বলা হচ্ছে। আচ্ছা, এই আন্দোলন হলো 4 আগস্টে, এখানে একটা ঘটনা ঘটলো। 18 জুলাই চুয়াডাঙ্গা শহরে এবং সরজগঞ্জে একটি ঘটনা ঘটলো। আমরা তো সবার মুখ চিনি, আমাদের ক্যামেরা তো এখানেও ছিল, সরজগঞ্জেও ছিল। সরজগঞ্জে কেউ আছেন এখানে উপস্থিত? হয়তো অনেকেই দেখেছেন যে 18 তারিখে আমিও সরজগঞ্জে ছিলাম। আপনারা কয়টা প্রোগ্রামে দেখেন যে সরজগঞ্জে একটা বড় আয়োজন হয়েছে, তাও কি দেখেছেন আমার মতো সংবাদকর্মী যেতে? আমরা গুরুত্ব অনুভব করি যে বলে যাই না, কিন্তু আপনাদের সেদিনের আয়োজন আমরা গুরুত্ব অনুভব করেছিলাম। আমরা সেদিন রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের পাশে যেতে হবে, তাই আমরা চুয়াডাঙ্গা থেকে কিন্তু সরজগঞ্জ গিয়েছিলাম। আপনাদের ওখানে যে হামলা হলো সেই হামলার ভিডিও ছাড়ার কারণে আমাদের উপরে যে হামলা হয়েছে তারপর কি কেউ নিয়েছেন আপনারা দেখছেন। একটা দুঃখের বিষয়, এই যে 46 জন টাকা পেলেন, আপনাদের মধ্য থেকে, এই 46 জনের মধ্য থেকে কেউ কেউ কারো কারো নাম বলছে যে অমুক আমি কোন আন্দোলনে দেখিনি। হ্যাঁ, আমিও বলতে পারি যে আমি অমুককে দেখিনি, কিন্তু সে যে ছিল না সেই কথা তো আমি বলতে পারি। আমি দেখিনি, আমি সেটা বলতে পারি, কিন্তু সে ছিল কি ছিল না সেটা তো যাচাইয়ের বিষয়, সেটা তো অনুসন্ধানের বিষয়, সেটা তো প্রমাণের বিষয়, তথ্যপাত্রের বিষয়। আপনারা কয়জন সেই তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করছেন? তথ্যপাত্র ঘাটতে গেছি, আপনাদের মধ্যে কেউ কেউ বলেছে সাংবাদিক গাল দিয়েছে, হুমকি দিয়েছে, এমনকি থানায় অভিযোগ দিয়েছে আমার নামে। অথচ তথ্যপাত্র ঘাটতে গেছে। আমি 12 বছর ধরে সাংবাদিকতা, আমার পত্রিকা অফিসে আমি সময় সমীকরণে বসি। কেউ কখনো এসছে, কোন পক্ষের হোক, কোন দলের হোক, কোন মতের হোক, আমরা বিশ্বাস করি অতিথি আমাদের কাছে দেখুন, অতিথি নারায়ণ। আমরা এই সংস্কৃতিতে বেড়ে ওঠা, আমরা বাঙালি, সব সময় আমাদের কাছে অতিথি এমন ছিল। এমন হয়নি কখন কোন তথ্যপাত্র নিতে যে কোন সাংবাদিকের দায় করেনি এই 46 জন জুলাই যোদ্ধার সাথে বাজে আচরণ করবে, বাজে ব্যবহার করবে, কিন্তু যাচাই করবে না, সেই সুযোগ আপনারা দেবেন না। আজকে আপনারা বলেন ডিসি কে দেখান যে ডিসি যাচাই করেছে। আরে ভাই, ডিসি কে রাষ্ট্রের কর্মচারী কিনা? আমার আপনার কর্মচারী কিনা ডিসি? তো ডিসি যাচাই করেছে, কোন আইনে লেখা আছে এই দেশে যে ডিসি যাচাই করার পরে সেটা জনগণের অধিকার নেই, সেটাই আবার বলতে পারবে না? কোন আইনে লেখা আছে এটা? আপনারা ডিসি কে দেখিয়ে আমাদের বিজ্ঞান বলে দেখান, এটাও তো আপনাদের অপরাধ। আপনাদের মধ্যে দাঁড়িয়ে বলে গেল। আরো বলি কয়েকটা কথা। ফ্যাসিবাদ ফ্যাসিবাদ শব্দটা বারবার হচ্ছে। আপনারা জানেন কি যে ফ্যাসিবাদ কাকে বলা হয়? কাকে বলা হয়? গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে যিনি ধ্বংস করবেন, গণতান্ত্রিক উপায়কে যিনি ধ্বংস করবেন, গণতান্ত্রিক পদ্ধতিকে যিনি বিনষ্ট করবেন, পিছনে ফেলে দেবেন, দমিয়ে রাখার চেষ্টা করবেন জনগণের মতামতকে, সেই তো ফ্যাসিবাদ, তাই না? গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক উপায় কি দাঁড়ায়? শুদ্ধ ব্যবহার, শুদ্ধ পরিচালন, সেটাই তো আমরা চাই। আইনের সঠিক প্রয়োগ, সেটাই তো আমরা চাই। আপনাদের একটা আইন আজকে দেখিয়ে যায় এই জায়গায় দাঁড়িয়ে। আপনাদের ছাত্র প্রতিনিধি দেওয়া হচ্ছে বিভিন্ন কমিটিতে, আপনাদের নাম করে। আমরা যদি ডিসি কে জিজ্ঞাসা করি, ডিসি বলে যে ছাত্ররা প্রতিনিধি দিয়েছে। আমরা যদি কোনো সরকারি দপ্তরের কর্মকর্তাকে জিজ্ঞাসা করি, সেই সরকারি দপ্তরের কর্মকর্তা বলেন প্রতিনিধি দিয়েছে, ছাত্ররা ভালো কথা প্রতিনিধি দিয়েছে। আপনারা কি যাচাই বাছাই করে দিয়েছেন? আর যদি যাচাই বাছাই করে দিয়েই থাকেন, তাহলে সেই আলোচনা আপনারা ঘরের মধ্যে না করে এই প্রেস ক্লাবে সেখানে কেন বক্তব্য দিতে যে বললো ডিসি অফিসে মিটিং এর কথা, এইখানে সেই আলোচনা আপনারা আমাদের সামনে কেন করছেন? আমরা তো প্রশ্ন করি, আমরা ডিসি কে জিজ্ঞাসা করি বারবার, ডিসির সাথে বলেন না, সে কারণে অনেক সংবাদ করবে আমি সহ
আমরা প্রশ্ন করি বলি তা আপনারা সেভাবে ঘরের মধ্যে আলোচনা না করে বাইরে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান প্রতিষ্ঠানে 1 বছর পরে আসতে 1 বছরে এমন বড় আয়োজন আপনাদের পক্ষ থেকে দেখুন, আপনারা সেই জায়গায় আপনাদের ঘরের মধ্যে সে আলোচনা করতে পারতেন। আপনারা বাইরে এসে সে আলোচনা করছেন যে এই অমুকে দেওয়া হয়েছে ডিসি অফিসে প্রতিনিধি হিসাবে, অমুকে দেওয়া হয়েছে অমুক জায়গায় প্রতিনিধি হিসাবে। দিয়েছেন কেন ভাই আপনারা? আর যদি না দিয়ে থাকেন তাহলে আমাদের আগে আপনারা সেই প্রতিরোধ করেন, আমাদের আগে আপনারা সেই প্রশ্ন করেন, আপনারা তো একবারও সেই প্রশ্ন করেন আমাদের উপরে সবসময়। আমি ফেসবুকে অ্যাক্টিভ না, খুব একটা মাঝে মধ্যে খুব মনে কষ্ট লাগবে আমি একটা শেয়ার দিই। গতকালকে বিপুরঞ্জন দা মারা গেছে, আমার কাছের সহকর্মী, একসাথে কাজ করেছে। আমি সেই ওসিলায় হয়তো 3টা শেয়ার দিয়েছি, ইচ্ছা ছিল যাওয়ার, যেতে পারিনি। আজকে দেখেন অনেকেই ফেসবুকে সাংবাদিকদের নয় বাজে মন্তব্য। আমি ছোট মানুষ, আমার কেবল যাত্রাটা শুরু, যদি আল্লাহ মালিক বাঁচিয়ে রাখে, যদি অন্তত পক্ষে আমি 50 বছর জীবন পাই, এখনো 25 বছর আমি সাংবাদিকতা করি। এই 25 বছরে নিশ্চয়ই আমার উন্নতি হবে, নিশ্চয়ই আমাদের অনেক সহযোদ্ধা সহকর্মী উন্নয়ন হবে। আমিও তো কেউ রাখতে পারবে, তুমিও তো কেউ রাখতে পারবে, কিন্তু মানসিক উন্নয়ন কি হবে? মনে যে বিধ্বংসটা, মনে যে কষ্ট, সেই কষ্ট আপনারা মেটাতে পারবেন? আজকে দাঁড়িয়ে বলছি 5 আগস্টের আগে যতটুকু কষ্ট ছিল 5 আগস্টের পরেও ততটুকুই কষ্ট হয়েছে। আপনারা এক চিঠি পরিবর্তন করতে পারেননি, মানুষের ভাগিদার বাড়িয়েছে। কারণ আমার দায়িত্ব নেওয়ার আগে, আমার প্রতিরোধ করার ক্ষমতা হওয়ার আগে, আমার সেই বয়স হওয়ার আগে, যে বয়সে আমি দাঁড়িয়ে কথা বলতে পারবো, সেই বয়স হওয়ার আগে একটি রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তার করে তাদের রুট প্লেইং মাঠকে একটা প্লেইং ফিল্ডে পরিণত করে ফেলেছে। প্রতিবাদ করা খুব কষ্ট ছিল। যখন দেখেছি এদেশের জনগণ প্রতিবাদ করেছে, তখন আমরা সেই জনগণের সাথে একাত্মতা পোষণ করেছি। সেই একাত্মতা পোষণ করে ফল পেয়েছি, আরো বেশি দুঃখ বেড়েছে। আপনারা জানেন কি যে চুয়াডাঙ্গার আপনারা বাসিন্দা, এই চুয়াডাঙ্গার সংবাদ কর্মীরা এখনো পর্যন্ত একটাও সরকারি ট্রেনিং পায় না, কোন সাংবাদিক সরকারি কোনো ট্রেনিং পায় না। আর আজকে আমরা বিজ্ঞপ্তি দেখছি যে জুলাই আহতদের আলাদা করে আবেদন করতে বলছে। মেহেরপুরের কে একজন কি বড় পদ পেয়েছে, আপনারা কোথা থেকে নিয়ে এসে চুরি নিয়ে এসে বসিয়েছেন। মেহেরপুরের সাংবাদিকরা পাচ্ছেন, জেনেরা পাচ্ছেন, চুয়াডাঙ্গা বঞ্চিত কোন দিয়েছে? কোথায় কোন সরকারি প্রকল্পের কাজ হলো মাঝে মধ্যে খোঁজ নেন, মাঝে মধ্যে আমাদেরকে যখন প্রয়োজন হয় নিউজ করতে বলেন, আমরা নিউজও করি, কিন্তু সেটার পরিণতি কি হলো, ফিডব্যাক কি হলো, শেষ কি হলো, সেটা আপনারা কেউ বলেন না। চলে গেছে সিভিল সার্জন অফিসে যে নিয়োগ হয়েছে, তারা যে চাকরিতে জয়েন করেছে, আপনারা কয়জন খোঁজ নিয়েছেন? প্রতিবাদ রাস্তায় দাঁড়িয়ে জনগণ আন্দোলন করছে, আমি নেতা, আমার পরিচয় দিলাম, সাংবাদিক ছবি তুললো, এই আমার বক্তব্য লিখবা, হয়ে গেল। আপনি নেতা? আপনি মোটেও নেতা না। আজকে আমি বলছি, কাল তার একজন বলবে। জনগণের নেতা শিখতে হবে ভাই। আমাদের অনেক আশা ছিল আপনাদের। কি আশা ছিল? আমি চিনি একজন দালাল, আর আমি জানি যে আজকে নতুন যে ছেলেটা জয়েন করলো তাকে, আমার কিন্তু ওই নতুন ছেলেটার প্রতি আশা থাকে, সম্ভাবনা থাকে তাই যে নতুন, তো সেই নতুনের প্রতি কত আশা ছিল আমাদের। আপনারা শিক্ষকদেরকে অসম্মান করছেন, শিক্ষক কর্মীদের করছেন, আপনারা সাধারণ মানুষকে অসম্মান করছেন, মাঝে মধ্যে তাদের সাথে রাগ ব্যবহার করছেন। আরে ভাই, বিনয় বলতে পয়সা লাগে, একটু ভদ্র ব্যবহার করতে, একটু ভালো ব্যবহার করতে, একটু ভালোবাসা দিতে পয়সা লাগে। আপনারা অনেকেই সেটা হচ্ছেন। সাংবাদিকদের নানা দিকে আমল করেন আপনারা, কেন কয়জন সাংবাদিকদের কাছে কম্পিটিশন আপনারা? এখনো পর্যন্ত কোন বৈষম্যবিরোধী নেতা কি বলেছে যে আমি অমুক কমিটির সদস্য, এই কমিটিতে এই অনিয়ম হচ্ছে, এই দুর্নীতি হচ্ছে, আপনি ভাই একটুখানি বলবেন, আমি হুইসেল ব্লোয়ার হবো? আপনারা কি জানেন যে বাংলাদেশে একটা হুইসেল ব্লোয়ার অ্যাক্ট আছে, যে কেউ নির্দ্বিধায় দাঁড়িয়ে বলতে পারে আমি এই ঘটনার সাক্ষী, যদি সে সত্যি জানে? আপনারা কয়জন হয়েছে হুইসেল ব্লোয়ার? আপনারা কয়জন সমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন? এই যে প্রেস ক্লাবে এসে আমাদের আয়োজন করেন, এই আয়োজনের মর্মার্থ কয়জনকে এই আয়োজন জানাতে পারবেন আপনারা? আপনারা কি পেরেছেন আমাদের সেই বোনদের, যে বোনরা এখানে আহত হয়েছিল, তাদেরকে একত্রিত করতে? যে ছেলেটি তার এই তীব্র শক্তির কারণে, সাহসের কারণে সোলো সেন্টারের সামনে আহত হলো, মারলেন, ওই দিনই আমরা যোগাযোগ করেছিলাম সেই ছেলেটির পরিবারের সাথে। ওই দিন 4 তারিখে 4 আগস্টে সেই ছেলেটির পরিবার বলেছে যে না, আমরা এর সাথে নেই। ঠিক আছে, 4 তারিখে বলেছে মেনে নিলাম,
কিন্তু আপনি 6 তারিখে ওই একই কথা কিভাবে মানেন? 5 তারিখে যেখানে সরকার বন্ধ হয়, 6 তারিখে যে আপনারা সেই ছেলেটা খোঁজ দেন, আসবে না, আসার দরকার নেই। তাকে এনসিপিতেও যুক্ত করার দরকার নেই, বৈষম্য বিরোধী কমিটিতেও যাওয়ার দরকার নেই, কিন্তু সে তো প্রকৃত জুলাই যোদ্ধা, সে তো প্রকৃত আন্দোলনকারী, সে তো তার শরীরে তাজা রক্ত রাজপথে তার রক্ত করেছে। তার খোঁজ নিয়েছেন আপনারা? তাকে কোন মর্যাদা আপনারা দিয়েছেন? তাকে দরজা দেখতে নিয়ে বসানো, কিন্তু তার একটা মর্যাদাকে আপনারা দিয়েছেন। তার দুঃখটা কয়জন আপনারা যে পরবর্তী শেষ সময় কেউ কেউ গেছিলেন দেখানো করাতে, ফেসবুকে পোস্ট দিয়েছে কেউ কেউ, আমি জানি আপনাদেরই কর্মটা নেতা, কিন্তু সেই পোস্টের অর্থ কি? পোস্টে কি তার মধ্যে কষ্ট দিয়েছে? আজকে অনেক কথা, মানে সময় তো, সময়ের একটা কথা না বললেই নয়। এই যে সময় চলে গেল, কয় তারিখ আজকে? আজকে 23 তারিখ, 23 আগস্ট। আপনারা 5 আগস্টের যে স্বাধীনতার যে 1 বছর পূর্তি, সেটা আপনারা 23 আগস্ট পালন করছেন, সমস্যা নেই। সেপ্টেম্বরে করলেও সমস্যা ছিল না, 2 মাস পরে করলেও আমাদের আপত্তি ছিল না। আমরা সবকিছুকেই পজিটিভ হিসাবে কথা দিচ্ছি, ভবিষ্যতেও আপনাদের সবকিছুকে যেভাবে পজিটিভ হিসাবে নিচ্ছি সেভাবেই দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যেই অন্যায় করে পার পাবেন না, আর অন্যায় করে আসবেন না। কোনো অন্যায়ের ছাড় দেওয়ার সুযোগ নেই, আপনি সে যেই হন না, কোন দুর্নীতি, কোন অনিয়মে ছাড় দেওয়ার সুযোগ নেই। আপনি বিএনপি হন, জামাত হন, এনসিপি হন, বৈষম্য বিরোধী হন, আর বৈষম্য বিরোধী নেতা হয়েছে বলে মনে করবেন না যে অন্যায় করে জোর গলায় কথা বলবেন। জোর গলায় কথা কি বলতে পারেন? যার পেছনে অন্যায়। আপনারা সেরকম মানুষ হন, আপনারা আমাদের ভুল করেন, আমরা সেটা চাই। আপনাদের কাছে একটা উন্নত ভবিষ্যৎ চেয়েছিলাম, একটা দারুণ বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ উপহার আপনারা দিতে পারবেন। 1 বছরেরও বেশি সময় পার করার পরেও আপনাদের নেতারা আজকে বলেন ব্যর্থ। আপনাদের নেতারাই আপনাদেরকে ব্যর্থ বলে, আমি বলছি না। এই যে যত কথা বলে গেলাম, এর মধ্যে কোনো কথা মনে ছিল না শুধু জীবনরঞ্জন দাস যে মনের কষ্টটা শিখে পারত। আল্লাহ আমাদের বড় করুক, ভালো করুক। অন্তত পক্ষে আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি যে ভাই, রাজনৈতিক দল যেখানে দলের নেতা সব, দলের কার্যক্রম সব, অন্তত পক্ষে আমরা যেন দেখে বলি যে না ঠিক আছে, কোনো লিয়াজ নেই, কোনো লেজুর ভিত্তি নেই। আমরা সেটা চাই। জনগণের মানুষ হন, জনগণের কথা শোনেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে ভুলকে স্বীকার করেন, বিনয়ের সাথে মানুষের সাথে আচরণ করেন। যে শক্ত তার সাথে শক্তভাবেই জবাব দেন, কিন্তু যিনি নরম দুর্বল তাকে তার কষ্ট দেন, বিনয়ের সাথে আচরণ করেন। ধন্যবাদ।